টিউশন সেন্টারের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের জানাই স্বাগতম। তোমাদের অনেক দিন হয়ে গেছে, ক্লাস শুরু হয়েছে, প্রায় 3 মাস হতে চলেছে। এখনো যারা অ্যাডমিশন হওনি তারা অতি সত্বর অ্যাডমিশন হও, নোটসপত্র নাও বা অনলাইনে অফলাইনে যেভাবে তোমাদের সুবিধা ক্লাস করো, কারণ সামনেই কিন্তু পরীক্ষা আসতে চলেছে। যাই হোক, আজকে মেজর বাংলার যে টপিকটি আলোচনা করব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। বাংলা কথা সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করব। বাংলা কথা সাহিত্যে শরৎচন্দ্রের অবদান, এটা কিন্তু মাইনর বেঙ্গলিস বিষয়েও রয়েছে। তাই মাইনর বাংলা এবং মেজর বাংলা সেকেন্ড সেমিস্টারের উভয় ছাত্রছাত্রীদের জন্যই এই ভিডিওটি কাজে লাগবে। সাহিত্য সম্রাট, সাহিত্য বিষয়টা যে রয়েছে, আমরা এর আগে অনেক কিছু আলোচনা করেছি। রবীন্দ্রনাথ আলোচনা করেছি, বঙ্কিমচন্দ্র আলোচনা করেছি। হ্যাঁ, তো আজকে যে বিষয়টি আলোচনা করছি এটাও কিন্তু পরীক্ষার জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলার সাহিত্যাকাশে অর্থাৎ মধ্য গগনে যখন রবীন্দ্রনাথ বিরাজমান, তখন চন্দ্রের উদয় হলো। বলা বাহুল্য, এই চন্দ্র আর কেউ নয়, আমাদের সকলের প্রিয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি তার প্রথম ছোট গল্প মন্দির 1903-এ যখন প্রকাশিত হয়েছিল, তখন পাঠক সমাজ ধরেই নিয়েছিলেন যে রবীন্দ্রনাথ ঠাকুরই হয়তো ছদ্মনামে এই মন্দির গল্পটি লিখেছিলেন। যদিও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই মন্দির গল্পটি তিনি ছদ্মনামে প্রকাশ করেছিলেন, নিজের নামে প্রকাশ করেননি। তবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ঔপন্যাসিক প্রতিভা জানার আগে আমরা শরৎচন্দ্রের তার ব্যক্তিগত কিছু তথ্য আমরা জেনে নেব। তার জন্ম 1876 খ্রিস্টাব্দের 15ই সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। পিতা মতিলাল চট্টোপাধ্যায়, মাতা ভুবন মোহিনী দেবী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে তাকে ন্যাড়া বলে ডাকতো সবাই, তাই তার ডাক নাম হচ্ছে ন্যাড়া। তিনি সাহিত্য লিখতে গিয়ে তিনি 8খানা ছদ্মনাম ব্যবহার করেছেন। এক একবার এক এক সাহিত্যে তিনি নানা ছদ্মনাম ব্যবহার করেছেন। কখনো তিনি ব্যবহার করেছেন অনিলা দেবী, কখনো অপরাজিতা দেবী, কখনো শ্রী চট্টোপাধ্যায়, অনুরূপা দেবী, শ্রী পরশুরাম, শ্রীকান্ত শর্মা, শ্রী সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, STC লারা, এই 8টি ছদ্মনাম নানা সাহিত্যের ক্ষেত্রে তিনি কিন্তু ব্যবহার করেছেন। তার উপাধি যদি আমরা বলি, তাকে আমরা অপরাজেয় কথাশিল্পী বলতে পারি, বাংলার ডিকেন্স বলতে পারি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে। আর জীবন অবসান যদি বলি, 1938 খ্রিস্টাব্দের 16ই জানুয়ারি কলকাতায় তার জীবন অবসান হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 61 বছর। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মন্দির গল্পটি 1903 খ্রিস্টাব্দে কলকাতায় কুন্তলীন পুরস্কার প্রাপ্ত এবং সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনামে তিনি লিখেছিলেন, এবং বাংলা সাহিত্যে এই মন্দির গল্পটির মধ্য দিয়েই তার আত্মপ্রকাশ ঘটেছিল। তার প্রথম রচনা যদি আমরা বলি, শরৎচন্দ্রের প্রথম রচনা, প্রথম গল্প মন্দির, প্রথম উপন্যাস বড় দিদি, প্রথম গল্পগ্রন্থ বিন্দুর ছেলে ও অন্যান্য গল্প, প্রথম প্রবন্ধ গ্রন্থ হচ্ছে নারীর মূল্য। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবদ্দশায় ও তার মৃত্যুর পরে প্রকাশিত উপন্যাসের সংখ্যা হচ্ছে 22টি। উপন্যাসের সংখ্যা 22টি। বড় দিদি, বিরাজ বউ, পরিণীতা,
পণ্ডিত মশাই, পল্লী সমাজ, চন্দ্রনাথ, বৈকুণ্ঠের উইল, অরক্ষণীয়া, শ্রীকান্ত। শ্রীকান্ত মোট 4টি খণ্ডে প্রকাশিত হয়েছিল। 1917-তে প্রকাশিত হয়েছিল, 18-তে প্রকাশিত হয়েছিল, 1927-এ প্রকাশিত হয়েছিল এবং সর্বশেষ 1933-এ প্রকাশিত হয়েছিল। দেবদাস, নিষ্কৃতি, চরিত্রহীন, দত্তা, গৃহদাহ, বামুনের মেয়ে, দেনা পাওনা, নববিধান, পথের দাবি, শেষ প্রশ্ন, বিপ্রদাস, তারপর শুভদা ও শেষের পরিচয়। এই টোটালে 22খানা উপন্যাস রচনা করেছিলেন। তবে তিনি 3টি বারোয়ারি উপন্যাসও রচনা করেছিলেন। বারোয়ারি উপন্যাসগুলি হলো বারোয়ারি উপন্যাস 1921-এ প্রকাশিত হয়েছিল, রসচক্র 1936-এ প্রকাশিত হয়েছিল, ভালো মন্দ 1952-তে প্রকাশিত হয়েছিল। এটি তার বারোয়ারি উপন্যাসের তালিকায় রয়েছে। এবারে আমরা আলোচনা করব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কয়েকটি উপন্যাসের নাট্যরূপ তিনি করেছিলেন, অর্থাৎ উপন্যাসগুলিকে নাটকের আকারে সাহিত্যে প্রকাশ করেছিলেন। যেমন দেনা পাওনা 1923-এ যে উপন্যাসটি প্রকাশিত হয়েছিল তার নাট্যরূপ হলো ষোড়শী, 1927-এ প্রকাশিত হয়েছিল। তারপর পল্লী সমাজ, রমা নামে নাটক প্রকাশিত হয়েছিল, রমা নাট্যরূপ। বিরাজবউ, বিরাজবউ নামেই নাটক প্রকাশিত হয়েছিল, আর দত্তা হচ্ছে বিজয়া। তাহলে আমরা জানতে পারলাম যে তার কোন কোন উপন্যাসগুলো কি কি নাটকের নামে প্রকাশিত হয়েছিল। এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা 3 নম্বরের প্রশ্ন আমরা বলতে পারি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আমরা যদি তার জীবনী সম্পর্কে 2-1 কথা বলি, কারণ তার উপন্যাস জানার আগে তার জীবন বৃত্তান্তটাকে আমরা একেবারে এড়িয়ে যেতে পারি না। শৈশবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটু বাউন্ডুলে ভবঘুরে টাইপের ছিলেন। মেধাবী ছিলেন, সত্যিই মেধাবী ছিলেন, কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে তিনি পড়াশোনা বেশি দূর চালিয়ে যেতে পারেননি। এমনকি এফএ পরীক্ষা তিনি ফিস দিতে পারেননি বলে তিনি পরীক্ষায় বসতে পারেননি। অবশেষে তার বাউন্ডুলের স্বভাবের জন্য তাকে নানা স্থানে ভ্রমণ করতে হয়। তবে তার সাহিত্য জীবনে অনেকটা সময় তিনি কাটিয়েছিলেন রেঙ্গুনে, মানে বার্মায়, যে রেঙ্গুনের বর্তমান নাম ইয়াঙ্গুন। সেখানে কিন্তু তার সাহিত্য প্রতিভার প্রচুর একটা নিদর্শন আমরা পাই। তবে ইয়াঙ্গুনে গিয়ে এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আমরা কিছু পরিচয় খুঁজে পাই। সেটা কিরকম? তার ব্যক্তিগত দাম্পত্য জীবনের কিছু ঘটনা। তিনি রেলে চাকরি করতেন মাত্র মাসিক 75 টাকা বেতনে। তিনি যে বাড়িতে থাকতেন সেই বাড়িতেই নিচে থাকতেন এক মাতাল। প্রতিদিন বাড়িতে মদের আসর বসত এবং তার 14 বছরের একটি কন্যা ছিল। সেই কন্যাকে এক মাতালের সঙ্গে বিয়ে ঠিক করেছিলেন। শরৎচন্দ্র সেখানে বাধা দিয়েছিলেন বলে তিনি বলেছিলেন, তাহলে তুমি আমার মেয়েকে বিয়ে করো না। শরৎচন্দ্র কিন্তু সেই শান্তাদেবীকে সেখানেই বিবাহ করেছিলেন। কিন্তু তার বিবাহিত জীবন বেশি দিন স্থায়ী হয়নি। 2 বছর যেতে না যেতেই যখন ওই বার্মায় অর্থাৎ রেঙ্গুনে যখন প্লেগ রোগ দেখা দেয়, সেই প্লেগ রোগে তার 1 বছরের শিশু পুত্র এবং তার স্ত্রী দুজনেই কিন্তু মারা যান। তারপর 6 বছর পর তিনি আবার বিয়ে করেন, যা শেষ জীবনের সঙ্গী হয়েছিল। শরৎচন্দ্র মারা যাওয়ার 23 বছর পর তিনি পরলোক গমন করেছিলেন। তো যাই হোক, শরৎচন্দ্রের যে আমরা উপন্যাসগুলি পাবো, বা শরৎচন্দ্র উপন্যাস লেখার আগে আমরা 2-1 কথা জেনে নেব যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কেন এত পাঠকের কাছে প্রিয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ঔপন্যাসিক প্রতিভা বোধহয় রবীন্দ্রনাথকে অনেকটা ম্লান করে দিয়েছে, এটা অকপট স্বীকার করতেই হয়। আমরা শুধুমাত্র যদি ঔপন্যাসিক প্রতিভা বলি, তাহলে শরতের প্রতিভা রবীন্দ্রনাথকেও কিন্তু ম্লান করে দিয়েছে। এই শরৎচন্দ্র কেন এত প্রিয়? কারণ শরৎচন্দ্র নিজেই বলেছেন, এই সংসারে যারা অনেক কিছু দিয়েছে, পায়নি কিছুই,
যারা সমাজে অবহেলিত, উৎপীড়িত, নিপীড়িত, যারা সমাজে কিছু পায়নি, তাদের নালিশ জানাতেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ঔপন্যাসিক রচনায় নিজেকে নিয়োজিত করেছিলেন। তাই তার রচনায় সমাজের সেই সকল শ্রেণীর মানুষের কথা, অসহায়, নিপীড়িত, উৎপীড়িত মানুষের প্রতিচ্ছবি, অসহায় নারী জীবনের প্রতিচ্ছবি তার উপন্যাসে বারবার উঠে এসেছে। সহজ সরল ভাষায় পাঠকদের মুগ্ধ করেছে। তাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু বাংলা কথা সাহিত্যে এতটা জনপ্রিয় হয়ে উঠেছেন। তাই তাকে আমরা মানব দরদী কথা সাহিত্যিক বলি, সমাজ দরদী কথা সাহিত্যিক বলি আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে। এবার আমরা যে 22টি উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন, আমরা সেই 22টি উপন্যাস সম্পর্কে দু এক কথা আমরা আলোচনা করব। প্রথম উপন্যাস বড় দিদি, প্রথম রচিত, গ্রন্থাগারে প্রকাশিত হয়েছিল 1907 খ্রিস্টাব্দে। এটি ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এই বড় দিদি গল্পটি, এটি একটি সামাজিক উপন্যাসও আমরা বলতে পারি। তবে এই উপন্যাসটির পূর্ব নাম ছিল শিশু। অবশ্যই খেয়াল রাখবে তোমরা, এটা পরীক্ষায় আসে অনেক সময়, তার প্রথম উপন্যাস কোনটি, সেই উপন্যাসটির পূর্ব নাম কি ছিল এবং উপন্যাসটি কবে, কোথায়, কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তাহলে ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল 1907-এ, পূর্ব নাম ছিল শিশু, এবং এটি গ্রন্থাগারে প্রকাশিত হয় 1913 খ্রিস্টাব্দে। এই উপন্যাসের মধ্য দিয়েই কিন্তু শরৎচন্দ্রের প্রথম পরিচিতি লাভ করে পাঠকের সঙ্গে। এর আগে যে যিনি মন্দির গল্পটি লিখেছিলেন, মন্দির গল্পটি ছদ্মনামে লিখেছিলেন, তাই পাঠকের কাছে ততটা পরিচিতি পায়নি তখন। অনেকেই ভেবেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর বোধহয় ছদ্মনামে মন্দির গল্পটি লিখেছেন, কিন্তু রবীন্দ্রনাথ অকপটে গল্পটি পড়ে স্বীকার করেছেন এই গল্পটি যেই লিখুক না কেন তার একটা অসাধারণ সাহিত্য প্রতিভা রয়েছে। অর্থাৎ রবীন্দ্রনাথ নিজেও স্বীকার করেছেন শরতের প্রতিভা সম্বন্ধে। এরপর যদি আমরা বলি বিরাজ বউ, বিরাজ বউ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গ্রন্থাগারে প্রকাশিত একটি দ্বিতীয় উপন্যাস। এটি 1913-14 খ্রিস্টাব্দে ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এটি একটি সামাজিক উপন্যাস। এতে নীলাম্বর, পীতাম্বর একাধিক চরিত্র রয়েছে। তাহলে আমরা দুটো উপন্যাস পেলাম, বড় দিদি, তারপর হচ্ছে তোমার বিরাজ বউ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের তৃতীয় উপন্যাস হলো পরিণীতা। এটি 1914 খ্রিস্টাব্দে যমুনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। বিশেষ করে মনে রাখতে হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বেশিরভাগ উপন্যাস বিদেশি ভাষায় এবং ভারতের দেশীয় আঞ্চলিক ভাষায় অনুবাদ হয়েছে। প্রচুর উপন্যাস। এই পরিণীতা উপন্যাসটি মারাঠি ভাষায় অনুদিত হয়েছিল এবং যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিল। এরপর পণ্ডিত মশাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি পারিবারিক সমস্যামূলক উপন্যাস, যা ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। উপন্যাসটি হিন্দি ভাষায় অনুদিত হয়েছিল। এরপর পল্লী সমাজ। পল্লী সমাজটা কিন্তু তোমাদের 3-এর জন্য কোশ্চেন হিসেবে থাকতে পারে। পল্লী সমাজ উপন্যাসটি এটাও ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়েছিল 1322 বঙ্গাব্দে। এটা একটা সামাজিক উপন্যাস। এই উপন্যাসটি রেঙ্গুনে থাকাকালীন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন এবং ওখান থেকে পাঠিয়েছিলেন ভারতবর্ষে, মানে ভারতে তখন ভারতবর্ষ পত্রিকাতেই, এই পত্রিকাতেই কিন্তু এই পণ্ডিত মশাই, পল্লী সমাজ, এই দুটো উপন্যাসে কিন্তু প্রকাশিত হয়েছিল। এই উপন্যাসের নাট্যরূপ আমরা প্রথমেই বলেছি। পল্লী সমাজের নাট্যরূপ হচ্ছে রমা, আর এই উপন্যাসের প্রধান দুটি চরিত্র হলো রমেশ ও রমা। তাদের প্রণয় কাহিনী নিয়ে এক বেশ সামাজিক উপন্যাসটি কিন্তু রচিত হয়েছে। এরপর রয়েছে চন্দ্রনাথ। আমরা সমস্ত উপন্যাসগুলো ধরে ধরে হয়তো আলোচনা করব না, কারণ মেজর বাংলার সমস্ত উপন্যাসগুলো এতটা দরকার নেই। যেগুলো খুব ইম্পর্টেন্ট আমি সেই উপন্যাসগুলো সম্পর্কেই বলছি। তাহলে চন্দ্রনাথ রয়েছে, বৈকুণ্ঠের উইল রয়েছে, অরক্ষণীয় রয়েছে, আমরা এগুলো আলোচনা করছি না। তবে মোস্ট ইম্পর্টেন্ট যে একটা টপিক রয়েছে তোমাদের, শ্রীকান্ত উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। এটা আত্মজীবনীমূলক উপন্যাস। 3 নম্বরে প্রশ্ন দিতে পারে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি আত্মজীবনীমূলক উপন্যাসটির নাম লিখো। এটি কবে
কতগুলি খণ্ডে, কোন কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন 3-এর জন্য। আমি কোশ্চেনের অ্যান্সারটা ভালো করে বলে দিচ্ছি, তোমরা বুঝে নাও, প্রয়োজনে লিখে নেবে। যে উপন্যাসটি 4টি খণ্ডে 4 বারে প্রকাশিত হয়েছিল, 1917, 1918, 1927, 1923, ভারতবর্ষ এবং বিচিত্রা পত্রিকায়। মনে রাখবে, শ্রীকান্ত উপন্যাসের যে প্রথম খণ্ডটি রয়েছে সেটা ভারতবর্ষ পত্রিকায় 1323 বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল, আর দ্বিতীয় খণ্ড 1325 বঙ্গাব্দে ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়েছিল, কিন্তু গ্রন্থাগারে প্রকাশিত হয়েছিল 1918-তে। এছাড়াও শ্রীকান্তের যে তৃতীয় খণ্ডটি রয়েছে সেটাও ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়েছিল 1333 বঙ্গাব্দে, কিন্তু গ্রন্থাগারে প্রকাশিত হয়েছিল 1927 খ্রিস্টাব্দে। আর শ্রীকান্ত যে চতুর্থ খণ্ডটি রয়েছে সেটা বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়েছিল 1339 বঙ্গাব্দে। তাহলে আবারও বলছি, তোমরা কথাগুলো ভালো করে শুনবে, প্রয়োজনে লিখে নেবে যে শ্রীকান্ত উপন্যাসটি রয়েছে, এর 4টি খণ্ড। প্রথম 3টি খণ্ড ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং শেষ খণ্ডটি তোমার বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়েছে, আর গ্রন্থাগারে প্রকাশিত হয়েছে 1917, 1918, 1927, 1933। আর এই উপন্যাসটি কিন্তু একটি আত্মজীবনীমূলক উপন্যাস। উপন্যাসটির পূর্ব নাম ছিল শ্রীকান্তের ভ্রমণ কাহিনী। এটাও দিতে পারে যে শ্রীকান্ত উপন্যাসের পূর্ব নাম কি ছিল। নাম ছিল শ্রীকান্তের ভ্রমণ কাহিনী। উপন্যাসটি শ্রী শ্রীকান্ত শর্মা ছদ্মনামে কিন্তু লিখেছিলেন। এটাও তো দিতে পারে পরীক্ষায়, যে শ্রীকান্ত উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কি ছদ্মনামে ব্যবহার করেছেন বা কি ছদ্মনামে তিনি লিখেছিলেন। আমরা প্রথমে আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি সাহিত্য রচনার ক্ষেত্রে তিনি 8খানা ছদ্মনাম ব্যবহার করেছেন। 8খানা বিভিন্ন উপন্যাস রচনার ক্ষেত্রে বিভিন্ন ছদ্মনামে তিনি কিন্তু উপন্যাসগুলি রচনা করেছেন। তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে শ্রীকান্ত উপন্যাসটি রয়েছে সেটা কিন্তু শ্রী শ্রীকান্ত শর্মা ছদ্মনামে ব্যবহার করেছেন। সমালোচকদের মতে শ্রীকান্ত উপন্যাসটি কিন্তু শরৎচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাস। আর এখানকার চরিত্র যদি বলি, শ্রীকান্ত রয়েছে, ইন্দ্রনাথ রয়েছে, অন্নদা দিদি রয়েছে, রাজলক্ষ্মী রয়েছে। তাহলে তোমরা বুঝতেই পারলে 3 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ধরে নিতে পারো, এই প্রশ্নটা পরীক্ষায় আসবে। এরপর আমরা যাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস যে রয়েছে, একটা বিয়োগান্তক উপন্যাস, একটা ট্র্যাজেডি রয়েছে দেবদাসের। দেবদাস যে উপন্যাসটি রয়েছে এটা 1323 থেকে 24 বঙ্গাব্দে ভারতবর্ষ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। এই উপন্যাসটি হিন্দি, তেলেগু ভাষায় সিনেমা হয়েছে, বাংলা ভাষায় সিনেমা হয়েছে এবং বিদেশি ভাষাতেও অনুবাদ করে কিন্তু সিনেমা প্রকাশিত হয়েছে। আমরা এর আগেও বলেছিলাম যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এমন একজন ঔপন্যাসিক প্রতিভা সম্পন্ন ব্যক্তি যার উপন্যাস সর্বাপেক্ষা বিদেশি ভাষায়, আঞ্চলিক ভাষায়, দেশে বিদেশে সসম্মানের সঙ্গে অভিনীত হচ্ছে, পাঠকদের কাছে পরিচিত হয়েছে। যার কারো উপন্যাসিকের এত অনুবাদ কিন্তু হয়নি যতটা শরৎচন্দ্রের ঔপন্যাসিকের অনুবাদ হয়েছে। এই দেবদাস, পার্বতী, চন্দ্রমুখী, চুনিলাল যে চরিত্রগুলো রয়েছে, বিয়োগান্তের একটা চরম ট্র্যাজেডি এনে দিয়েছে এই উপন্যাসটির ক্ষেত্রে। এরপর যদি আমরা বলি নিষ্কৃতি রয়েছে, এই নিষ্কৃতিটা মনে রাখবে এটা যমুনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। শরৎচন্দ্রের একটা উপন্যাসে যেটা যমুনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল সেটা হচ্ছে নিষ্কৃতি 1321 বঙ্গাব্দে, কিন্তু পূর্ণরূপে সেটা আবার ভারতবর্ষ পত্রিকাতেও প্রকাশিত হয়েছিল। এটি পারিবারিক সমস্যামূলক উপন্যাসটি। দিলীপ কুমার রায় উপন্যাসের ইংরেজি অনুবাদ করেছিলেন, ডেলিভারেন্স নামে প্রকাশ করেছিলেন। তো দিতে পারে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসটি কে কবে ইংরেজি নাম দিয়ে প্রকাশ করেছিলেন। তো দিলীপ কুমার রায় উপন্যাসটির ইংরেজি অনুবাদ ডেলিভারেন্স নামে কিন্তু প্রকাশ করেছিলেন এই নিষ্কৃতি উপন্যাসটি। এছাড়াও একটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিতর্কমূলক উপন্যাস রয়েছে। উপন্যাসটির পাণ্ডুলিপি প্রথমবার পুড়ে যাওয়ার পর দ্বিতীয়বার রচিত হয়েছিল। শরৎচন্দ্র যখন লিখেছিলেন কিন্তু পাণ্ডুলিপিটা পুড়ে ছাই হয়ে গিয়েছিল বলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু আবার নতুন করে এই চরিত্রহীন উপন্যাসটি কিন্তু লিখেছিলেন। এরপর রয়েছে দত্তা। আমরা আলোচনা করেছি আগেই, দত্তা বিজয়ার নাট্যরূপ ছিল, মানে বিজয়া নাট্যরূপে প্রকাশিত হয়েছিল।
গৃহদাহ, এটাও একটা বিতর্কমূলক উপন্যাস। এটা এখানে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, তোমাদের মনে রাখবে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে রবীন্দ্রনাথের নষ্টনীড় গল্পের মিল রয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা মনে রাখবে যে গৃহদাহ যে উপন্যাসটি রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি বিতর্কমূলক উপন্যাস রয়েছে। এই উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীড় গল্পের কিন্তু একটা প্রভাব রয়েছে। শরৎচন্দ্র এই উপন্যাসকে বেস্ট বই বলেছেন, মানে বাজারের সব থেকে সেরা সেল হয়েছে এই বইটি, এবং শরৎচন্দ্র নিজেও বলেছেন বেস্ট বই, তার জীবনের বেস্ট বই বলেছেন এই গৃহদাহ উপন্যাসটিকে। এছাড়াও রয়েছে বামুনের মেয়ে। মনে রাখবে শরৎচন্দ্রের একটাই উপন্যাস যেটা কোনো পত্রিকায় প্রকাশিত হয়নি, সেটা হচ্ছে বামুনের মেয়ে। সরাসরি গ্রন্থাগারে প্রকাশিত হয়েছিল এই সামাজিক উপন্যাসটি। এরপর আমরা যাব দেনা পাওনা। এটা একটা সামাজিক উপন্যাস, ভারতবর্ষ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল, আর এর নাট্যরূপ হচ্ছে ষোড়শী। উপন্যাসটি গুজরাটি ভাষায় চৈরবী নামে কিন্তু অনুদিত হয়েছিল। চরিত্র জীবানন্দ, ষোড়শী, তারাদাস। তাহলে এই উপন্যাসটি গুজরাটি ভাষায়ও কিন্তু অনুবাদ হয়েছিল এই দেনা পাওনা। তবে আরেকটা জিনিস তোমরা খেয়াল করবে, দেনা পাওনা শরৎচন্দ্র যেমন একটি উপন্যাস রয়েছে, রবীন্দ্রনাথের কিন্তু একটি গল্পও রয়েছে। তাহলে দুটোকে একবারে গুলিয়ে ফেলবে না। রবীন্দ্রনাথের একটি গল্প দেনা পাওনা রয়েছে, শরৎচন্দ্রের একটি উপন্যাস রয়েছে দেনা পাওনা। এছাড়া রয়েছে নববিধান, পথের দাবি। পথের দাবি তার একটা শ্রেষ্ঠ রাজনৈতিক উপন্যাস, তার জীবনের শ্রেষ্ঠ রাজনৈতিক উপন্যাস। তবে আমরা এটাকে আবার সামাজিক উপন্যাসও কিন্তু বলতে পারি। যে উপন্যাসটি ব্রিটিশ সরকার নিষেধাজ্ঞা জারি করেছিলেন, এই উপন্যাসটি 1329 থেকে 32 বঙ্গাব্দ পর্যন্ত বঙ্গবাণী পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়েছিল। তবে তোমরা খেয়াল করবে যে এতগুলো পত্রিকায় প্রকাশিত হয়েছিল কোন কোন উপন্যাস, তার 22খানা উপন্যাস এবং 3টি হচ্ছে বারোয়ারি উপন্যাস। তার মানে 22 আর 3 হচ্ছে 25টি উপন্যাস। কোন কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল সব মনে রাখা কঠিন, তবে প্রধান প্রধান যে উপন্যাসগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাকে খেয়াল রাখতেই হবে। শেষ প্রশ্ন, একটা বিবাদমূলক উপন্যাস রয়েছে বিপ্রদাস, তার জীবদ্দশায় শেষ উপন্যাস। এটাও দিতে পারে পরীক্ষায় যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবদ্দশায় শেষ উপন্যাস কোনটি। তাহলে হচ্ছে বিপ্রদাস। শুভদা তার মৃত্যুর পরে প্রকাশিত হয়, তার অসমাপ্ত উপন্যাস হচ্ছে শেষের পরিচয়। এই কোশ্চেনটা তোমরা ভালো করে খেয়াল করবে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি অসমাপ্ত উপন্যাস হচ্ছে শেষের পরিচয়, 1939-এ প্রকাশিত হয়েছিল। উপন্যাসটির 1 থেকে 15তম যে অধ্যায় শরৎচন্দ্র নিজে রচনা করেছেন, আর 16 থেকে 26 রাধারানী দেবী রচনা করেছিলেন। তাহলে আমরা শরৎচন্দ্রের এই 61 বছরের জীবনে নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে, নানা দেশ বিদেশ ভ্রমণের মধ্য দিয়ে, তার বাউন্ডুলে জীবন পরিচালনার মধ্য দিয়ে সাহিত্য ক্ষেত্রে যে প্রতিভার পরিচয় তিনি দিয়েছেন, যেখানে রবীন্দ্রনাথকেও কিছুটা ম্লান করে দিয়েছে ঔপন্যাসিকের দিক থেকে। তবে তার ব্যক্তিগত জীবন আমরা কিছুটা বলেছি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম স্ত্রী শান্তিদেবী, দ্বিতীয় স্ত্রী গিরীন্দ্র, অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 61 বছর বয়সে তিনি পরলোক গমন করেছেন, আমরা এটাও বলেছি। এছাড়াও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1938 খ্রিস্টাব্দে কলকাতায় আসার পর তিনি মাঝে মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়তেন। এই অসুস্থ হওয়ার পর ডাক্তার দেখানোর পর তিনি জানতে পারলেন তার যকৃতে ক্যান্সার হয়েছে এবং সেই ক্যান্সার পাকস্থলী পর্যন্ত ছড়িয়ে পড়েছে। তারপর তাকে অপারেশন থিয়েটারে অপারেশন করার পর শেষ রক্ষা হয়নি। সকাল 10টায় তার কিন্তু 1938 খ্রিস্টাব্দে সে পরলোক গমন করেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আমাদের সকলের প্রিয়, সবার প্রিয়, সমস্ত পাঠকের কাছে প্রিয় এই মানব দরদী কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি বাংলা সাহিত্যে কিন্তু অপরাজেয় কথা শিল্পী রূপে পরিগণিত হয়ে রয়েছেন। তো যাই হোক, এই জন্যই বোধ হয় শরৎচন্দ্র সকলের কাছে, সবার কাছে এতটা প্রিয় হয়ে উঠতে পেরেছিলেন। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে, সকলের মধ্যে ছড়িয়ে দেবে।